অদিতি ঘোষের লেখা গল্প ঠিকানার সন্ধানে। রিকশাওয়ালা বাড়ি থেকে আগে আগে নিয়ে আসায় সেদিন ট্রেনের অপেক্ষায় অনেকটা আগেই স্টেশনে পৌঁছেছিলাম। ট্রেনের অপেক্ষায় কংক্রিটের চওড়া ফাঁকা বেদিতে হাত পা ছড়িয়ে বসেছিলাম, কারণ 30 বছর আগে দুপুরের ট্রেনে কাটোয়া লোকালের প্যাসেঞ্জারের সংখ্যা অনেকটা কম থাকতো। এখনকার মতো গুতুগুতি ভিড়ের কথা কল্পনাতেই ছিল না। মিনিট 2-3 পর আমার পাশে এসে বসলো খুব সাধারণ মানের লাল পাড় সাদা শাড়ি পরা একজন রোগাটে চেহারার অবগুণ্ঠনবতী মহিলা। তার সঙ্গে বছর 14-15-র একটা মেয়ে। একজন পরিচিত ভ্যান চালক মাথায় কাঁধে হাতে বেশ কিছু লাগেজ নিয়ে বেদিতে রাখলো। লাগেজগুলো ওই মহিলার জানতে পেরে অবাক হলাম। এত লাগেজ, অথচ আশপাশে কাউকে দেখছি না। লাগেজ বলতে আমরা যেমন ভাবি ঠিক তেমন নয়। একটা টিনের সুটকেস, দুটো চেন ছিঁড়ে যাওয়া বড় ব্যাগ, দুটো পুঁটুলি, যেগুলো পুরনো চাদর আর লুঙ্গি দিয়ে বাঁধা। আমি একটু সরে বসে ওগুলো রাখার জায়গা করে দিলাম। মহিলা সসংকোচে নিজের লাগেজগুলো টেনে টুনে সরিয়ে আমার ছোঁয়া বাঁচিয়ে বসার চেষ্টা করছিল। আমাকে না চিনলেও সম্ভবত আমার ধোপদুরস্ত পোশাকটাকে সমীহ করছিল। ব্যাপারটা আমার খুব খারাপ লাগছিল। বললাম, এদিকে অনেকটা জায়গা রয়েছে, আপনি সরে এসে বসুন না। আমার কথা শেষ হওয়ার আগেই আমার সামনে যে বয়স্ক মানুষটি এসে দাঁড়ালেন তাকে আমি চিনি, কিন্তু তিনি যে আমাকে চেনেন তা জানতাম না। উনি বললেন, উনি যখন বলছেন তুমি ওদিকে সরে বসতে পারো, ওনার মতো মানুষ তো এমন কথাই বলবেন গো। উনি কার স্ত্রী দেখতে হবে তো। আমার এই সামান্য কথাতে ওই মাঝবয়সী মানুষটার কাছে আমার কি মহত্ব প্রকাশ পেয়েছিল সেটা অন্য কেউ না বুঝলেও আমি বুঝেছিলাম। তার সঙ্গে জানতে পেরেছিলাম মহিলার পরিচয়। তার মানে এই মহিলাই হতভাগ্য গোবিন্দ দাসের স্ত্রী। গোবিন্দ দাসকে দেখে মুহূর্তে মনে পড়ে গেল 4 বছর আগের সেই বিশেষ দিনের ঘটনা। বিয়ের পর বেশ কমাস পেরিয়ে গেছে। নতুন বউয়ের গন্ধ গা থেকে চলে যাওয়ায় বাধা নিষেধগুলো অনেকটা কমেছে। চৈত্রের সকালে ছোট ননদের সঙ্গে শখ করে গেছি বাড়ির কিছুটা দূরে দক্ষিণে দিয়ে বয়ে যাওয়া নদীটায় স্নান করতে। সাঁতার তো দূরের কথা, ডুব দিতে না জানা আমি সাহস করে নেমেছি জলে। স্নানের ঘাটটা ছিল খেয়াঘাট থেকে কিছুটা দূরে। ননদকে ধরে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময় দৃষ্টি গেল একটা খেয়া নৌকার দিকে। নৌকাটাকে লক্ষ্য করে একদল ছোট ছেলে হাতের কচি আমগুলো ছুঁচ্ছে আর মুখে বিকটভাবে প্যাঁক প্যাঁক আওয়াজ তুলছে। সেই দেখে ঘাটের মেয়ে বউয়েরা হাসাহাসি করছে। ব্যাপারটা বুঝতে না পেরে ননদকে জিজ্ঞাসা করলাম, ছেলেগুলো এমন করছে কেন? ফার্স্ট ইয়ারে পড়া ছোট ননদ হাসতে হাসতে বলল, প্যাঁক পেকে আবার বাড়ি এসেছে, তাই সবাই ওরকম করছে। কে এই প্যাঁক পেকে? জানতে চাওয়ার আগে বিস্মিত হলাম এমন বিদঘুটের নাম শুনে। কারো পরিবারের কেউ কোনো মানুষের যে এমন নাম রেখে তার জীবনে অশান্তি ডেকে আনতে পারে তা জানা ছিল না। তখনকার মতো কৌতূহল দমন করে তাকিয়ে রইলাম খেয়া নৌকাটার দিকে। দেখলাম 2-3 জন মহিলা যাত্রী ও 2-1টা ছোট ছেলে মেয়ে নেমে গেল। তারপর যে মানুষটা নামলো তার দিকে আঙুল দেখিয়ে আমার ননদ বলল, ওই দেখো, ওর নাম প্যাঁক পেকে। একজন বয়স্ক মহিলা হেসে লুটোপুটি খেতে খেতে বললেন, ছেলেগুলো কিন্তু হাঁসের ডাকটা খাসা নকল করেছে। যাকে নিয়ে এত হাসি ঠাট্টা তাকে দেখে কিন্তু এসবের উপযুক্ত বলে মনে হলো না। গোলগাল চেহারার মানুষটার পরনে পরিষ্কার সাদা ধুতি ও সাদা ফতুয়া, কাঁধে সাদা ছিট দিয়ে তৈরি একটা ঝোলা টাইপের ব্যাগ, ঘাড় পর্যন্ত লম্বা চুল, সাধু সন্তদের মতো বড় দাড়ি, নাক থেকে কপাল পর্যন্ত তিলক আঁকা। এই ধরনের একটা বয়স্ক মানুষকে দেখে ছোট বড় সকলের এই বিশ্রী আচরণ মেনে নিতে খারাপ লাগলো। বললাম, বাচ্চাগুলো এত অসভ্যতা করছে, ওদের মা বাবারা বারণ করতে পারে না? 2 জন অল্প বয়সী বউ হেসে ওর গায়ে গড়িয়ে পড়ে বলল, ওদের বাবারা বারণ করবে? তারাও তো এমন করে। আর করবে নাই বা কেন? ও তো একটা হাঁস চোর। বেশ অবাক হলাম কথাটা শুনে। বললাম, হাঁস চোর? কিন্তু ওনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। সেই বয়স্ক মহিলা বললেন, মনে হবে কি করে? ও তো এখন সাধু হয়েছে গো, খঞ্জনি বাজিয়ে নাম গান করে কীর্তনের দলে। 2 মাস ছিল না আবার এসেছে, আর কতই বা পালিয়ে বেড়াবে ঘর সংসার ছেড়ে।
এমন কাণ্ড করলো যে ও যেখানে যায় সেখানেই ওকে দেখে ছেলেপুলেরা প্যাঁক প্যাঁক আওয়াজ করে। নৌকা থেকে নেমে মুখ নিচু করে হাঁটছিল মানুষটা। কেন জানি না, ভীষণ অসহায় মনে হচ্ছিল ওকে। বাড়ি ফেরার পর থেকে ঘুরে ফিরে একটা চিন্তাই বারবার মনের মধ্যে উঁকি দিচ্ছিল। কেন ওই মানুষটা অন্য কিছু চুরি না করে শুধু হাঁস চুরি করে বদনাম নিয়ে ঘুরছে? তবু সদুত্তর মিলবে না ভেবে কাউকে আর কোনো প্রশ্ন করলাম না। অপেক্ষা করে রইলাম রাত্রি পর্যন্ত। সেদিন রাতেই আমার স্বামীর কাছে শুনেছিলাম গোবিন্দ দাসের জীবনের কাহিনী। 1975 সালে বাংলাদেশ থেকে সপরিবারে এসেছিল গোবিন্দ দাস ওর এক মামাতো ভাইয়ের হাত ধরে। মাসখানেক সেখানে আশ্রয় নিয়েছিল। তারপর দরমা টিন দিয়ে নদীর ওপারে খাস জায়গায় তৈরি করেছিল ছোট্ট বাড়ি। চারপাশে ঝোপঝাড়। তারই মাঝখানটা পরিষ্কার করে নদীর মাটি দিয়ে জায়গাটা ভরাট করে বানিয়েছিল দুটো ঘর। সামনের জায়গাটুকুতে লাউ, কুমড়ো, ঝিঙে এসব গাছও লাগিয়েছিল। 3 ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে পরিশ্রমী গোবিন্দ দাসের বেশ ভালো করে চলে যাচ্ছিল সংসারটা। 1 বছরের মধ্যেই গ্রামের মানুষ বুঝেছিল কাজে ফাঁকি দেওয়াটা গোবিন্দ দাসের ধাতে নেই। তাই কাজের অভাব হতো না তার। সন্ধে হতেই কেউ না কেউ বুক করে যেত পরের দিনের জন্য। ওর কাজে খুশি হয়ে একজন বড় চাষি নাগারের মুনিশ হিসেবে ওকে নিয়োগ করেছিল নিজের জমির চাষের কাজে। বিপত্তিটা ঘটল তারপরেই। নতুন কেনা দুটো বেয়াদব মোষ নদীতে স্নান করানোর দায়িত্ব পড়ে গোবিন্দ দাসের উপরে। তাদের অতর্কিত আক্রমণে ক্ষতবিক্ষত হয় গোবিন্দ। 1 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পায়। কোনো রকমে প্রাণে বাঁচলেও হাত পায়ের জোর সে আর ফিরে পায় না। জমিতে কাজ করার শক্তি হারায় চিরদিনের মতো। গোবিন্দ সংসারে তখন প্রায় অচল অবস্থা। গোবিন্দর স্ত্রী বাড়িতে বসে অন্যের ধান সিদ্ধ শুকনো করতে লাগলো। বড় ছেলে স্ট্যান্ড করতো স্কুলে। পড়াশোনায় ভীষণ আগ্রহ ছিল তার। তাই এত অভাবের মধ্যেও পড়াশোনা ছাড়তে চাইল না সে। 2 কিলোমিটার রাস্তা দুবেলা হেঁটে টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতে লাগলো। ছোট ছেলে ক্লাস 9 পর্যন্ত পড়ে ছেড়ে দিল পড়াশোনা। তাঁত বুনতে শুরু করলো সেই বয়স থেকেই। গোবিন্দ নিজেও বসে রইল না। গলায় টিনের বাক্স ঝুলিয়ে সোনপাপড়ি, কাঠি ভাজা বিক্রি করতে লাগলো। গোবিন্দ দাসের সংসারটা একটু স্থিতিশীল অবস্থায় আসতে না আসতে এলো 79 সালের বন্যা। নদীর দুপাশ শুধু নয়, গ্রামের অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলো ছাড়া সব জায়গাতেই বন্যার জল উঠল। নদীর ধারে সব বাড়িঘর প্লাবিত হলো। এইসব বাড়ির মানুষজন আশ্রয় নিল গ্রামের প্রাইমারি স্কুলগুলোই। এছাড়া উঁচু জায়গাগুলোতে তাঁবু খাটিয়ে অস্থায়ী সংসার তৈরি করলো তারা। গ্রামের 2তলা 3তলা বাড়িগুলো ছাদেও আশ্রয় পেল কিছু মানুষ। ফাঁকা ছাদে তাঁবু খাটিয়ে থাকতে লাগলো অনেকে একসঙ্গে। বন্যার জল নামতে সময় লেগেছিল 7-8 দিন। তারপর যে যার বাড়িতে ফিরে গিয়ে বাড়িগুলোকে আবার বাসের উপযুক্ত করার চেষ্টা করতে লাগলো। আরও 5 জনের মতো গোবিন্দ দাসও ফিরে গেল নিজের বাড়িতে। বন্যায় ক্ষয়ক্ষতি যতই হোক, তবু সকলের জীবন আস্তে আস্তে বাঁধা ছন্দে ফিরে আসছিল। কিন্তু সেই বন্যাই একমাত্র গোবিন্দ দাসের জীবনটাকে করে তুলল বিভীষিকাময়। আপাত দৃষ্টিতে ব্যাপারটাকে ততটা ভয়ানক না মনে হলেও সময়ের সাথে সাথে তা সত্যি সত্যি বিভীষিকার আকার ধারণ করলো। অস্থায়ী আশ্রয় থেকে বাড়ি ফিরে গোবিন্দ দাস দেখল ওর ফাঁকা বাড়িতে ডেরা নিয়েছে দুটো হৃষ্টপুষ্ট হাঁস। হাঁস দুটো যে বন্যায় ভেসে এসে তার ঘরে আশ্রয় নিয়েছে সে ব্যাপারে নিশ্চিন্ত ছিল গোবিন্দ দাস। কিন্তু সেই হাঁস কার তা জানা ওর পক্ষে সম্ভব ছিল না। তবে ও এও জানতো লোককে জিজ্ঞাসা করলে সঠিক মালিকের হাতে পৌঁছবে না হাঁসগুলো। যে কেউ দাবি করবে। তাই ঘরের মধ্যে রয়ে গেল হাঁসগুলো। উঠোনের জমা জলে পোকামাকড় খেয়ে বেঁচে রইল তারা। গোবিন্দ দাসের বড় ছেলে সেবার উচ্চ মাধ্যমিক। স্কুলে সেকেন্ড বয়ের পড়াটা যাতে মাটি না হয়ে যায় তাই তাকে আশ্রয় দিয়েছেন স্কুলের একজন শিক্ষক। বাড়ি থেকে 2 কিলোমিটার দূর থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে। গোবিন্দ দাস চায় একটা ছেলে অন্তত মানুষ হোক। এদিকে তাঁত ঘরগুলোয় জমা জল। তাঁত চালু হতে কম করেও মাসখানেক সময় লাগবে। ছোট ছেলেটাও বাড়িতে বসে সরকারি সাহায্যের উপর ভরসা করে একবেলা খেয়ে কোনো রকমে বেঁচে আছে গোবিন্দর পরিবার। দীর্ঘদিন ভালোভাবে খেতে না পাওয়া গোবিন্দের ছোট ছেলে আর মেয়েটা হাঁসের মাংস খাওয়ার জন্য বায়না করছিল। তবুও যদি কেউ খোঁজ করে বলে অপেক্ষা করছিল গোবিন্দ। দিন 3 পর হাঁস দুটো কেটে ফেলে গোবিন্দর ছোট ছেলে।
রান্না করে দুপুরে খায় ওরা। গোবিন্দর বাড়ি হাঁসের মাংস রান্না হওয়ার খবরটা জানাজানি হতে সময় লাগলো না। সুযোগ পেয়ে একজন নোংরা চরিত্রের মানুষ ক্লাবে ছেলেদের কাছে এসে জানালো তার ঘর থেকে দুটো হাঁস চুরি গেছে, আর সেগুলো চুরি করেছে গোবিন্দ দাস। সন্ধ্যের পর চড়াও হলো ক্লাবের কিছু ছেলে। ঘর থেকে রান্না মাংস বার করে এনে ওরা গোবিন্দ দাসকে চোর সাব্যস্ত করলো। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পেল না হতভাগ্য মানুষটা। কিলচরও খেতে হলো বেশ কিছু সবল হাতের। গোবিন্দ জানতো ভেতরের খবর। যেসব অবস্থাপন্ন বাড়ির ছেলেরা চড়াও হয়েছিল তারা বিভিন্ন গ্রাম থেকে বন্যায় ভেসে আসা হাঁস মুরগি ছাগল ধরে প্রায় রোজই ক্লাবে ফিস্ট করত। অথচ সেই প্রসঙ্গ তোলার সাহস ছিল না গোবিন্দর। ক্লাবের ছেলেদের কাছে যেটা ছিল ফুর্তি, অসহায় গোবিন্দ দাসের বেলায় সেটাই হয়ে গেল দণ্ডনীয় অপরাধ। অন্যায়ভাবে গোবিন্দ দাসকে মারধর করেই ক্ষান্ত হলো না তারা। সেই থেকে শুরু হলো তার উপর মানসিক অত্যাচার। ওই বিকট বিশ্রী হাঁসের ডাকে অতিষ্ঠ হয়ে উঠল গোবিন্দ দাসের জীবন। একটানা অনেকক্ষণ ধরে গোবিন্দ দাসের কষ্টের কথা শোনার পর রীতিমতো বিরক্ত স্বরে বললাম, তাহলে যারা দেশের ভালো করার জন্য নিজেদের নিয়োজিত করেছে তারা কি ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছিল, নাকি তার মতো একটা উটকো নগণ্য মানুষের কথা ভাবার ইচ্ছে জাগেনি সেই সব দেশ হিতৈষীদের? তীরটা যে তাকেই লক্ষ্য করে ছোড়া হয়েছে সেটা বুঝে হাসলেন পতিদেবতা। আমার শ্লেষোক্তি হজম করে বললেন, ওটা না হয় তুমি আমার পিতৃদেবের কাছ থেকেই জেনে নিও। বললাম, জানি তো, বলার কিছু নেই তোমার। আবার ঠোঁটের কোণে খেলে গেল সামান্য হাসি। অনেক রাত্রি হয়েছে, এবার ঘুমাও। ঘুম আমার আসছিল না। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল গোবিন্দ দাসের কথাটা। কখন সকাল হবে চিন্তা করতে করতে মধ্যরাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর থেকে মনে মনে ছটফট করছিলাম রাতের না পাওয়া উত্তরটা জানার জন্য। সকালে চায়ের কাপটা শ্বশুরমশাইয়ের সামনে নামিয়ে রেখেই গোবিন্দ দাসের প্রসঙ্গ তুলেছিলাম। জেনেছিলাম ওই মানুষটার হয়ে কি করার চেষ্টা করেছিল আমার স্বামী। গ্রামের প্রাইমারি স্কুলে একটা মিটিং ডেকেছিল শুধু গোবিন্দ দাসের জন্য। সবাই কথা দিয়েছিল যে আর এই গ্রামে যাতে কেউ গোবিন্দ দাসকে বিরক্ত না করে সে ব্যাপারে লক্ষ্য রাখবে সবাই। কিন্তু সমস্যা হয়েছিল নদীর ওপারের মানুষদের নিয়ে। ব্রিজ না হয় ওপারের মানুষদের তখন বাইরে যেতে হতো খেয়াঘাট পেরিয়ে আমাদের গ্রাম দিয়ে। একই জেলা পরিষদের আওতায় থাকলেও ওই এলাকাটা ছিল অন্য পঞ্চায়েতের আন্ডারে। তবুও আমার স্বামী চেষ্টা করেছিল, ওই গ্রামে গিয়ে ক্লাবের ছেলেদের অনুরোধ করেছিল। সাময়িকভাবে এসব কিছুদিন বন্ধ হলেও আবার শুরু হয়েছিল অসভ্যতা। এরই মধ্যে গোবিন্দ দাসের বড় ছেলে উচ্চ মাধ্যমিকে দুটো সাবজেক্টে লেটার নিয়ে পাশ করে পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছিল। সন্ধ্যায় টিউশনি ও রাত্রে 2-3 ঘন্টা একটা লেদে কাজ করে পড়ার খরচ চালিয়েও সংসারে কিছু দিত। ছোট ছেলে তাঁত বোনা ও গোবিন্দ দাসের স্ত্রীর বিড়ি বাঁধার পয়সায় চলছিল সংসার। তবে গোবিন্দ দাস ব্যক্তিগতভাবে কারোর কাছে অর্থ সাহায্য নিতে চায়নি কখনো। ট্রেনের অ্যানাউন্সমেন্টটা শুনে ঘাবড়ে গেলাম। ট্রেন বাঁশবেড়িয়া স্টেশন ছেড়েছে। তখন সিঙ্গেল লাইন। ট্রেন কখন যে স্টেশনে পৌঁছবে জানি না, কারণ মধ্যপথে ক্রসিং একটা হতে পারে আবার দুটোও হতে পারে। গোবিন্দ দাস একটা পুঁটুলি কোলে তুলে নিয়ে একবারে কোণ ঘেঁষে বসলেন। আমার গন্তব্য নবদ্বীপ, কিন্তু ওরা কোথায় যাচ্ছে জানি না। এই সমস্ত লটবহন নিয়ে সপরিবারে কোথায় চলেছেন গোবিন্দ জানার খুব কৌতূহলও হচ্ছিল। সরাসরি প্রশ্ন করাটা শোভন নয়, অথচ কিভাবে প্রসঙ্গটা তুলব ঠিক বুঝতে পারছিলাম না। আরও একটু বসে থাকার পর আবার মাইক্রোফোনের ঘ্যাড়ঘেড়ে শব্দের সঙ্গে ঘোষণা হলো, আপ কাটোয়া লোকাল ডুমুরদহ স্টেশন ছাড়লো। বললাম, 1.5 ঘন্টার উপর ট্রেন লেট, ভাবা যায়? আমি না হয় পরের স্টেশনে যাব, কিন্তু যারা অনেক দূরে যাবে তাদের কত দেরি হয়ে যাবে বলুন তো। বাবা মা কিছু উত্তর দেওয়ার আগেই মেয়েটা বলল, তোমার মাসির বাড়ি যেতে কত সময় লাগবে বাবা? গোবিন্দ দাস বললেন, অনেক দেরি হবে রে মা। সে কি এখানে? কাটোয়া থেকে বাসে 1 ঘন্টা, তারপর আবার টেম্পু। বললাম, কোনো আত্মীয়ের বাড়ি বুঝি? দীর্ঘশ্বাস ফেললেন গোবিন্দ দাস। হ্যাঁ, আত্মীয়ই বলা যায়। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো আত্মীয়। আমরা যাচ্ছি আমার এক দুঃসম্পর্কের মাসির বাড়ি। মাসির বয়স হয়েছে, তার ছেলের বউও অসুস্থ, তাদের দেখার কেউ নেই,
তাদের দেখাশোনা করাও হবে, আবার নিজেদের একটু মাথা গোঁজার ঠাঁইও হবে। বললাম, তাহলে আপনার এখানকার বাড়িতে কে থাকবে? গোবিন্দ দাস ম্লান হাসলেন। আমার আর বাড়ি কোথায়, খাসের জায়গায় থাকতাম। ক্লাবের ছেলেরা অনেক দিন ধরেই উঠে যেতে বলছে। ওখানে ওরা বড় করে ক্লাব ঘর করবে। অনেকবার বলার পর 2 মাস সময় দিয়েছিল। আরও কিছুদিন সময় চেয়েছিলাম, দেয়নি। ওই মাসির বাড়ি গিয়েছিলাম আশ্রয় চাইতে। মাসি রাজি হয়েছে, তাই সেখানেই যাচ্ছি। 12টা বছর নদীর ধারে কাটিয়ে দিলাম মা জননী। অনেক অপমান অপবাদ পেয়েছি এখানে, তবে ভালো মানুষের দেখাও পেয়েছি বইকি। কথা কটা বলে ধুতির খুঁটে চোখের জল মুছলেন গোবিন্দ দাস। আমার মনে পড়ে গেল শ্বশুরমশাইয়ের মুখে শোনা সেদিনের কথাগুলো। গোবিন্দ দাস বললেন, সারা জীবন শুধু ঠিকানার সন্ধানে ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো স্থায়ী ঠিকানা আজও হলো না। দেখি এবার কি হয়। বারবার মনে হচ্ছিল ওই মেয়েটির হাতে রাস্তায় খাওয়ার জন্য কিছু টাকা দিতে, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। পার্স থেকে একটা 50 টাকার নোট বার করে হাতের মুঠোয় রাখতেই গোবিন্দ দাস হয়তো কিছু আন্দাজ করলেন। আমার মুঠোর দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ দুঃখের কথাই বললাম, ভালো খবরটা দেওয়া হয়নি। ছেলেটা চাকরি পেয়েছে টাটা স্টিলে 1 মাস আগে। এবার আর আমাদের অত অভাব থাকবে না। তবে দুঃখ একটাই, যোগ্যতার প্রমাণ দিয়েও এখানে যোগ্য সম্মানও পেল না কখনো। ওর নাম যে স্বপন, সেটা সবাই ভুলে গেছে। ওর এখন একটাই পরিচয়, প্যাঁকের বড় ছেলে। এখানে থাকলে মেয়েটার বিয়ে দিতেও পারতাম না, তাই একটা নতুন ঠিকানার বড় দরকার মা জননী। ট্রেন এসে গিয়েছিল, আমি লেডিস কম্পার্টমেন্টে উঠলাম। ফাঁকা সিট পড়ে থাকা সত্ত্বেও না বসে গেটের সামনে দাঁড়ালাম একটাই উদ্দেশ্য নিয়ে, পরে যদি আর কোনো দিন দেখা না হয়। সেই ভাবনা থেকেই পরিচিত ওই অসহায় মানুষটাকে আরও একবার দেখার ইচ্ছে হচ্ছিল তখন। গোবিন্দ দাস, ওর স্ত্রী ও মেয়ে লটবহর নিয়ে ছোটাছুটি করে উঠল পাশের কম্পার্টমেন্টে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষটার অস্তিত্বটুকু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। মনে মনে প্রার্থনা করলাম, ওর নতুন ঠিকানা যেন দীর্ঘস্থায়ী হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।